সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। পিআইজিএফটি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। হাউ টু বিকাম আ ক্লাস অন অ্যাপারেল মার্চেন্ডাইজার এর দ্বিতীয় পার্টে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। প্রথম পার্টে আমরা আলোচনা করেছিলাম এই তিনটি বিষয়: প্রফেশনাল স্কিল, ইংলিশ কম্পিটেন্স, কম্পিউটার স্কিল। এই তিনটি জিনিস আমরা প্রথম পার্টে আলোচনা করেছিলাম, আর দ্বিতীয় পার্টে আমরা আলোচনা করব পরের তিনটি জিনিস। তো যারা প্রথম পার্ট দেখেননি তাদেরকে অনুরোধ করব প্রথম পার্টটা আপনারা দেখে নেবেন, তাতে করে দ্বিতীয় পার্ট এবং এর পরের যে পার্টগুলো আসবে সেগুলো বুঝতে সুবিধা হবে। যাই হোক, আজকের পার্টে আমাদের আলোচনার বিষয়বস্তু তিনটি। তার প্রথমটি হচ্ছে হার্ড ওয়ার্কিং বা হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম। আসলে কঠোর পরিশ্রম এটা এমন একটা জিনিস, আর এর সম্পর্কে কথা বলতে গেলে এত কথা বলা যায় যা পরিমাপের অযোগ্য। তবে সংক্ষেপে আমি কিছু জিনিস বলবো, সেটা হলো যে কঠোর পরিশ্রম ছাড়া পৃথিবীতে কোনো সফলতা অর্জন করা যায় না। কঠোর পরিশ্রম ছাড়া পৃথিবীতে কোনো ভালো কিছু পাওয়া যায় না। যা কিছু বড়, যা কিছু সম্মানের, যা কিছু গৌরবের, যা কিছু স্মরণীয় বরণীয়, তার মূলে আছে প্রধানত একটি জিনিস, তার নাম কঠোর পরিশ্রম। কঠোর পরিশ্রম ছাড়া বড় হতে চাওয়া বা ভালো কিছু পাবার আশা করা আর শূন্যের উপরে প্রাসাদ তৈরি করতে চাওয়া, এই দুইটি জিনিসের মধ্যে আমি মনে করি কোনো পার্থক্য নেই। আপনি নিশ্চয়ই শূন্যের উপরে প্রাসাদ গড়তে চাইবেন না। যদি না চান, আপনি অবশ্যই কঠোর পরিশ্রম ছাড়া জীবনে ভালো কিছু, বড় কিছু, সুন্দর কিছু আশা করবেন না। কঠোর পরিশ্রম এমন একটা জিনিস যা পৃথিবীর সকল গৌরবময় আবিষ্কার, গৌরবময় সৃষ্টি বা গৌরবময় অর্জনের পেছনে কাজ করেছে। তো খুব সহজে যদি বলি, একটা উদাহরণ, আগ্রার তাজমহল। আমরা প্রায় সবাই জানি যে এটা 22,000 শ্রমিক 22 বছর ধরে তৈরি করেছিল। যে জিনিসটি তৈরি করতে 22 বছর লেগেছিল, সেই জিনিসটি এত বিখ্যাত, সে জিনিসটির এত নাম, সে জিনিসটির পেছনে এত ইতিহাস, ঐতিহ্য, এত কথাবার্তা, এত আলোচনা সমালোচনা। অর্থাৎ যা কিছু সহজে পাওয়া যায় তা ছোট, তা ক্ষণস্থায়ী, আর যা কিছু কঠোর পরিশ্রম করে পেতে হয় তা অবশ্যই বড় এবং তা দীর্ঘস্থায়ী। তার রেশ, তার সুফল, তার সৌন্দর্য, তার গৌরব দীর্ঘদিন মানুষের জীবনে স্থায়ী হয় এবং মানুষকে গৌরবান্বিত করে, সম্মানিত করে। তো আপনি যদি কঠোর পরিশ্রমী না হন, আপনি যদি অলস হয়ে থাকেন, তাহলে আপনাকে অনুরোধ করব আপনি অ্যাপারেল মার্চেন্ডাইজিং এ
প্রথম সারির মার্চেন্ডাইজার হওয়া তো দূরের কথা, আপনি অ্যাপারেল মার্চেন্ডাইজিং নিয়ে কাজ করার কথাই চিন্তা করবেন না। যদি আপনি অলস হন, তাহলে খুব পরিষ্কার করে একটা কথা বলি, আপনি চাকরিটাই বাঁচাতে পারবেন না। অ্যাপারেল মার্চেন্ডাইজিং হচ্ছে এমন একটা জিনিস, একজন মনীষীর একটা কথা আছে, যার জীবনে পরিশ্রমের যন্ত্রণা নেই, তার জীবনে সাফল্যের সুমিষ্ট স্বাদ গ্রহণ করার যোগ্যতাও নেই। অর্থাৎ আপনি যদি পরিশ্রমের যন্ত্রণা ভোগ করতে পারেন বা পরিশ্রমের যন্ত্রণা ভোগ করতে রাজি থাকেন, তাহলে সাফল্যের সুমিষ্ট স্বাদ কেবল আপনারই প্রাপ্য। তো এত কথা বলার পেছনে কারণ একটাই, আমরা যদি বেসরকারি চাকরির কথা বলি, তাহলে সকল বেসরকারি চাকরিতেই কঠোর পরিশ্রম আছে। সকল বেসরকারি চাকরি করতে গেলেই কঠোর পরিশ্রম করা লাগে। অ্যাপারেল মার্চেন্ডাইজিং এও কঠোর পরিশ্রম করা লাগবে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে দুটির মধ্যে পার্থক্য কি? পার্থক্য একটা, সেটা হচ্ছে যে আপনি যদি অন্য সেক্টরে কঠোর পরিশ্রম করেন, তাহলে আপনি এতটা বেশি রিওয়ার্ড বা এতটা বেশি উপার্জন আপনি করতে পারবেন না, বা এত ভালো অবস্থান আপনি তৈরি করতে পারবেন না যতটা করতে পারবেন আপনি অ্যাপারেল মার্চেন্ডাইজিং এ। অর্থাৎ অন্য সেক্টরেও কঠোর পরিশ্রম আছে, অ্যাপারেল মার্চেন্ডাইজিং এও কঠোর পরিশ্রম আছে, কিন্তু অন্য সেক্টরে কঠোর পরিশ্রম অনুযায়ী আপনি আপনার রেমিউনারেশন বা পারিশ্রমিক পাবেন না, কিন্তু অ্যাপারেল মার্চেন্ডাইজিং এ আপনি যদি কঠোর পরিশ্রম করেন, তাহলে আপনার প্রত্যাশার চেয়েও আপনি বেশি পাবেন, এতে কোনো সন্দেহ নেই। কারণ হচ্ছে কি, যে একজন অ্যাপারেল মার্চেন্ডাইজারের ওপর একটা অর্ডারের এক্সিকিউশন প্রায় শতভাগ নির্ভর করে। কারণ অর্ডার নেগোসিয়েশন থেকে শুরু করে শিপমেন্ট পর্যন্ত যত কাজ হয়, সেই কাজের ভিত্তিটা থাকে অ্যাপারেল মার্চেন্ডাইজারের উপরে। সেই কাজকে ত্বরান্বিত করা বা সেই কাজটাকে সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়া, এটা মার্চেন্ডাইজারের দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে। তো দেখা যাচ্ছে যে আপনাকে একই সাথে একাধিক বায়ারের কাজ সামলাতে হতে পারে, অথবা যদি বড় কোম্পানিতে কাজ করেন, তাহলে দেখা যেতে পারে যে আপনি একটি বায়ারের কাজ করছেন বা আপনাকে একটি বায়ারের দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু ওই বায়ারের যতগুলো অর্ডার আছে, যতগুলো অর্ডার কন্টিনিউয়াসলি চলছে, তার প্রত্যেকটির দায়িত্ব আপনার উপরে। র মেটেরিয়াল সোর্সিং করা, র মেটেরিয়ালের প্রাইস নেগোশিয়েট করা, র মেটেরিয়াল গুলোকে ডেভেলপ করা, তারপরে সেটার বাল্ক প্রোডাকশন করা, র মেটেরিয়াল সাপ্লায়ারদের সাথে যোগাযোগ মেনটেন করা, তাদেরকে ফলো আপ করা এবং সেগুলো সময় মতো ইন-হাউস করা, এগুলো প্রথমত অ্যাপারেল মার্চেন্ডাইজারের দায়িত্ব। তো এইগুলো যদি করতে না পারেন, তাহলে দেখা যাবে কি আপনার প্রোডাকশন হ্যাম্পার হবে, ঠিক সময়ে আপনি শিপমেন্ট করতে পারবেন না। তো এইগুলো যদি করতে হয়, বিশেষ করে আপনার কাছে যখন একাধিক অর্ডার থাকবে, তখন আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। আপনি যদি কঠোর পরিশ্রম করেন, তাহলে এগুলো খুব সুন্দরভাবে সামলাতে পারবেন। আর যদি কঠোর পরিশ্রম না করেন, তাহলে দেখা যাবে যে অনেক জায়গায় সমস্যা তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে আপনার যে অলসতা বা আপনার যে দায়িত্বহীনতা, সেটা কর্তৃপক্ষের কাছে ফুটে উঠবে এবং
কর্তৃপক্ষের কাছে আপনার গুরুত্ব কমে যাবে, আপনি উপরে উঠতে পারবেন না। পক্ষান্তরে আপনি যদি কঠোর পরিশ্রম করে সবকিছু ভালোভাবে সামলাতে পারেন, সবকিছু ভালোভাবে এক্সিকিউট করতে পারেন, তাহলে আপনার কর্তৃপক্ষ বা ঊর্ধ্বতন যারা আছেন তারা আপনার গুরুত্ব খুব সহজে বুঝে যাবেন এবং তারা সবসময় চাইবেন যে কিভাবে আপনাকে ধরে রাখতে হবে বা কি করলে আপনাকে ধরে রাখা যায়। তো আপনি যদি এরকম একটা অবস্থান তৈরি করতে পারেন যে আপনাকে ছাড়া ওই কোম্পানিটা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে বা আপনাকে ছাড়া ওই কোম্পানিটা হিমশিম খাচ্ছে, এরকম অবস্থান যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে আপনার যা চাওয়ার তা আপনি অবশ্যই পেয়ে যাবেন। সুতরাং কঠোর পরিশ্রম করার মন মানসিকতা রাখুন, কখনো অলসতা করবেন না, কঠোর পরিশ্রম করে নিজের অবস্থান তৈরি করুন। যখন আপনি প্রথম সারির মার্চেন্ডাইজার হয়ে যাবেন, তখন আপনার পরিশ্রম অনেকটা কমে যাবে, কারণ তখন আপনার অনেক সাবঅর্ডিনেট থাকবে। তখন আপনি নিজে কাজ করার চেয়ে অন্যকে দিয়ে বা অন্যদেরকে দিয়ে কাজ করানোটাই হবে আপনার প্রধানতম দায়িত্ব। সুতরাং সেখানে আপনাকে আগে পৌঁছাতে হবে, আর পৌঁছাতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। সুতরাং there is no alternative of hard work. ওকে, আমরা পরের টপিকটা নিয়ে কথা বলি, সেটা হচ্ছে ড্রেস কোড। ড্রেস কোড আসলে কি? ড্রেস বলতে আমরা পোশাক বুঝি, আর কোড হচ্ছে নিয়ম বা আইন বা বিধান। তো এক কথায় ড্রেস কোড বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যথাযথ পোশাক পরা বা যথাযথ পোশাকের মর্যাদা দেয়া। এটা যদি আরো পরিষ্কার করে বলি তাহলে এভাবে বলতে হয়, যেমন ধরুন পুলিশের একটা নির্দিষ্ট পোশাক আছে, নির্দিষ্ট পোশাককে আমরা ইউনিফর্ম বলে থাকি। তো এরকম নির্দিষ্ট পোশাক পরার বিভিন্ন সেক্টর আছে, পুলিশ, আর্মি, নেভি, এয়ারফোর্স, স্কুল কলেজের স্টুডেন্ট, তারপরে সিকিউরিটি গার্ড। এরা যে পোশাকগুলো পরে থাকে এটা নির্দিষ্ট পোশাক, এই নির্দিষ্ট পোশাককে ইউনিফর্ম বলে। আর নির্দিষ্ট পোশাকের বাইরে যেটা পরছেন আপনি সেটাও ড্রেস কোডের ভিতরে পড়ে, তবে এটাকে আমরা অফিসিয়াল পোশাক বলবো। তো এখানে আমাদের একটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনি যে সেক্টরে কাজ করছেন সেটা হচ্ছে গার্মেন্টস সেক্টর বা অ্যাপারেল সেক্টর, অর্থাৎ আপনি পোশাক তৈরি করছেন, আপনার তৈরি করা পোশাক অন্য মানুষে পরবে, আর আপনার তৈরি করা পোশাক পরে অন্য মানুষ সৌন্দর্য বৃদ্ধির চেষ্টা করবে। সেখানে আপনার নিজের পোশাকের সৌন্দর্যই যদি না থাকে তাহলে চিন্তা করে দেখুন বিষয়টা কতটা হাস্যকর হয়ে যায়। এখানে আমরা অফিসিয়াল পোশাকের কথা বলছি। অফিসিয়াল পোশাকের গুরুত্ব অবশ্যই আছে। আপনাকে হয়তো কেউ পোশাকের ব্যাপারে কিছু বলবে না, অথবা আপনি দেখবেন যে আপনার যারা কলিগ আছে তারা তেমন ভালো পোশাক আশাক পরছে না, তাতে আপনার কিচ্ছু এসে যায় না, কারণ তারা এক রকমের উদ্দেশ্য নিয়ে এগোচ্ছে, আপনি অন্য রকমের উদ্দেশ্য নিয়ে এগোচ্ছেন। তারা 10 জনের মধ্যে একজন হতে চায় না, আপনি 10 জনের মধ্যে একজন হতে চান। আপনি ব্লিঙ্ক করতে চান, আপনি জ্বলজ্বল করতে চান, আপনি আলো ছড়াতে চান নিজের থেকে। তো সে কারণে আপনাকে অবশ্যই এই ড্রেস কোড বা অফিসিয়াল পোশাকের দিকে নজর দিতে হবে। আমরা যেটা বলবো সেটা হলো যে আপনি যদি খুব সহজে ব্যাংকের দিকে তাকান বা ব্যাংক
কর্মকর্তাদেরকে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে তারা লং স্লিভ বা ফুল হাতা শার্ট পরে, তারপর ফর্মাল প্যান্ট পরে, অবশ্যই জিন্সের প্যান্ট নয়, ফর্মাল প্যান্ট পরে, ইন করে, চকচকে জুতো পরে, টাই পরে। তো সেখানে এই ড্রেস কোডটা মেনটেন করা বাধ্যতামূলক। এই ড্রেস কোডের বাইরে যদি তারা অন্য ইনফর্মাল পোশাক পরেন তাহলে তাদের চাকরি করা যাবে না, তারা করতে পারবে না, সেখানে সেরকম কোনো সুযোগ নেই। বাট অ্যাপারেল মার্চেন্ডাইজিং এ আপনি শুধু একটা টি শার্ট আর একটা প্যান্ট পরে, একটা স্যান্ডেল পরে অফিসে যেতে পারবেন, কাজ করতে পারবেন, সেখানে আপনাকে কেউ কিছু বলবে না। কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার পোশাক দেখে যদি আপনাকে বিশেষ কিছু মনে না হয় তাহলে নিজেকে বিশেষ কিছু প্রমাণ করাটা অনেকটা কষ্টকর হয়ে যায়। কারণ একটা প্রবাদ আছে, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। আপনি যদি ভালো পোশাক পরেন, অফিসিয়াল পোশাকে থাকেন, তাহলে আপনাকে সবাই একটু আলাদা করে ভাববে। আর আপনি তো সেটাই চান যে সবার থেকে কিভাবে নিজেকে একটু আলাদা করে উপস্থাপন করা যায়। সুতরাং এ ব্যাপারে বেশি কিছু বলবো না বা বেশি কিছু বলার প্রয়োজন আছে বলে মনে করি না। শুধু মনে করিয়ে দিতে চাইছি যে আপনি অবশ্যই অফিসিয়াল পোশাক বা ফর্মাল ড্রেস পরে কাজ করবেন, কখনো ইনফর্মাল ড্রেস পরে অফিসে যাবেন না বা কাজ করবেন না। আপনার পোশাক দামি হোক বা কম দামি হোক সেটা কোনো বিষয় না, সেটা যেন অফিসিয়াল পোশাক হয়। বিশেষ করে লং স্লিভ বা ফুল হাতা শার্ট, নর্মাল প্যান্ট, ইন করা, চকচকে জুতো পরা, পারলে টাই পরবেন, না পারলে সমস্যা নেই। শেভ করা থাকবে অবশ্যই, খোঁচা খোঁচা দাড়ি রাখবেন না, কারণ এটা আপনার ভালো পোশাক বা ফর্মাল পোশাকের সাথে মানানসই না। ভালো পোশাক যেরকম পরবেন, আপনার দাড়ি, চুল, এগুলোর স্টাইলটার দিকেও খেয়াল রাখবেন। ফ্রেঞ্চ কাট দাড়ি, তারপরে লম্বা চিফ, তারপরে এলোমেলো চুল, ঝাঁকড়া চুল, এগুলো অবশ্যই আপনার ফর্মাল পোশাকের মধ্যে পড়ে না বা এগুলো কোনো অফিসিয়াল লুক আপনাকে দেবে না। আপনি খুব স্বাভাবিক হেয়ার স্টাইল রাখবেন, তারপরে চেষ্টা করবেন প্রতিদিন শেভ করতে, প্রতিদিন না পারলেও একদিন পর একদিন শেভ করবেন যেন খোঁচা খোঁচা দাড়ি না থাকে। এবং আরেকটা বিষয় খুব ভালো করে খেয়াল রাখতে হবে, সেটা হলো যে শরীরে বা গায়ে যেন কোনো রকমের দুর্গন্ধ তৈরি না হয়। আমি এই কথাটি বলছি, আপনারা কিছু মনে করবেন না, কিন্তু এই কথাটি বলা খুব জরুরি। কারণ আপনারা খেয়াল করে দেখবেন পাবলিক ফাংশনে বা পাবলিকের সাথে চলাফেরা করলে, ফর এক্সাম্পল আপনি গাড়িতে উঠবেন, দেখবেন অনেক মানুষের গায়ে গন্ধ, বিশেষ করে দুর্গন্ধ তৈরি হয়। তো তাদের কাছে বসা বা তাদের কাছে সাথে চলাফেরা করা একটু কষ্ট হয়ে যায়। এগুলো প্রথমত পার্সোনালিটি হ্যাম্পার করে দেয়। সেজন্য আপনি চেষ্টা করবেন যেন হালকা পারফিউম ব্যবহার করা যায়। হালকা পারফিউম ব্যবহার করতে পারলে সেটা যেন খুব কড়া গন্ধওয়ালা না হয়, সেটা আবার বিরক্তিকর। হালকা গন্ধের পারফিউম ব্যবহার করবেন, তাতে গায়ে গন্ধ তৈরি হবে না এবং আপনি যদি কারোর কাছে বসেন বা কারোর সাথে দাঁড়িয়ে কথা বলেন তাহলে সে কমফোর্ট ফিল করবে। আর এই জিনিসটা আপনার পার্সোনালিটিকে একটু উঁচু করে দেখাবে। আর আরো একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো যে ব্রাশ করার ব্যাপারে। নিয়মিত আমরা সবাই ব্রাশ করি, তারপরে একটু খেয়াল রাখতে হবে, বিশেষ করে দুপুরে খাবার খাওয়ার পরে মুখে গন্ধ তৈরি হতে পারে।
সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর আমরা যখন বাইরে থাকি, অনেক সময় দেখা যায় বাইরে থাকলে আমরা হোটেলের খাবার খাই। তো হোটেলের খাবার খেতে গেলে সেখানে কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ এগুলো হোটেল থেকে দেওয়া হয়। তো আমরা যথাসম্ভব চেষ্টা করব কাঁচা মরিচ এবং কাঁচা পেঁয়াজ অ্যাভয়েড করার জন্য। বিশেষ করে কাঁচা পেঁয়াজ খেলে মুখে প্রচন্ড দুর্গন্ধ হয়, এবং সেটা যদি আপনি কোনো মানুষের সাথে কথা বলেন, অন্তত 4-5 হাত দূরে দাঁড়িয়ে কথা বললেও ওই পেঁয়াজের গন্ধটা টের পাওয়া যায়। তো এতে আপনি যার সাথে কথা বলছেন তিনি বিরক্ত হবেন। তিনি লজ্জায় এটা বলবেন না যে আপনার মুখে পেঁয়াজের গন্ধ, কিন্তু তিনি বিরক্ত হবেন এবং আপনার পার্সোনালিটি সম্পর্কে একটা নিচু ধারণা তৈরি হবে যে এই ভদ্রলোকের এই পার্সোনালিটি জ্ঞানটা নেই। যাই হোক, প্রিয় সুধী, যে কথাগুলো বললাম যদি আপনারা পালন করেন বা পালন করতে চান তাহলে এগুলো আপনাদের জন্য অত্যন্ত মূল্যবান কথা। আর যদি এগুলো আপনারা পালন করতে না চান বা কথাগুলো আপনাদের পছন্দ না হয় তাহলে এই কথাগুলোর কোনো মূল্যই নেই, এই কথাগুলো মূল্যহীন। যাই হোক, এবার আমরা চলে যাচ্ছি তৃতীয় আলোচনায়। তৃতীয় আলোচনা হচ্ছে যে টপিকটি, সেটা পার্সোনালিটি। এই পার্সোনালিটি শব্দটি আপনারা এর আগেও আমার মুখে শুনলেন, বিশেষ করে এই ড্রেস কোডের আলোচনায়। তো এখানে পার্সোনালিটি জিনিসটা কি সেটা আমরা আরেকটু বিস্তারিত জানবো। পার্সোনালিটি আসলে এক কথায় বলে বোঝানো একটু কষ্টকর। পার্সোনালিটি কি জিনিস সেটা আমরা সবাই বুঝি। তো পার্সোনালিটিকে সংজ্ঞায়িত করা বা ডিফাইন করা একটু কষ্টকর, তবুও আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। আসলে পার্সোনালিটি is a way of expression of your thinking, of your working, lifestyle, everything। অর্থাৎ আপনি কিভাবে কথা বলেন, কিভাবে কাজ করেন, কিভাবে চিন্তা করেন, সবকিছু আপনার পার্সোনালিটিকে শো করে। অর্থাৎ কথাবার্তা, কাজকর্ম, চাল চলন, আচার আচরণ এবং চিন্তা করা, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোর মধ্যে দিয়ে যা প্রকাশ পায় বা এই জিনিসগুলো যা, এক কথায় সেটাই হচ্ছে আপনার পার্সোনালিটি। যেমন ধরুন, আপনি আমি দুঃখিত, এখানে খুব খোলামেলা ভাবে কথাগুলো বলতে হচ্ছে, কারণ খোলামেলা ভাবে যদি কথাগুলো না বলি তাহলে কি বলতে চাইছি সেটা আপনাদের বোঝানো একটু কষ্ট হয়ে যাবে, তাই আপনারা কিছু মনে করবেন না। যেমন ধরুন, কেউ মিথ্যে কথা বলে, তো আপনি যখন আপনার কাজের পরিবেশে বা কাজের জায়গায় মিথ্যেবাদী হিসেবে প্রমাণিত হয়ে যাবেন, তখন আপনার পার্সোনালিটি হবে কিরকম? একজন মিথ্যুক বা মিথ্যেবাদী। সেক্ষেত্রে আপনি কোনো কথা বললে মানুষ সেই কথাটাকে কম গুরুত্ব দেবে। তো আপনার কথাকে কম গুরুত্ব দেয়া অর্থ আপনাকে কম গুরুত্ব দেয়া। তো মানুষ জানে যে আপনি মিথ্যে কথা বলেন, এটাই হচ্ছে আপনার পার্সোনালিটি। অর্থাৎ ইউ আর এ পার্সন উইদাউট আ পার্সোনালিটি। আপনি খেয়াল করে দেখবেন, একজন মানুষ যত বড়, তার পার্সোনালিটি তত স্পেশাল, তত বড়। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে, বিশেষ করে সরকারি চাকরির কথা যদি বলি, একজন বড় পদের কর্মকর্তা অথচ তার পার্সোনালিটি অত বড় নয় বা অত বিশেষ নয়। তো সেক্ষেত্রে সরকারি চাকরি হওয়ার কারণে
সেটা আহ, তার পদাধিকারে বা তার পদের ক্ষেত্রে তেমন কোনো নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে না। আমি দুঃখিত, আহ, একটি উদাহরণ হিসেবে বলছি, এটা শুধু সরকারি চাকরি নয়, এটা সব ক্ষেত্রেই হতে পারে। তো মূল কথা হলো যে যদি কোনো মানুষ আপনি দেখেন যে ওই মানুষটি অনেক বড় পোস্ট হোল্ড করে কিন্তু তার পার্সোনালিটি অত বড় বা অত বিশেষ নয়, তো কোনো কারণে তিনি টিকে আছেন বাট তার জনপ্রিয়তা নেই, মানুষ তাকে পছন্দ করে না, মানুষ তাকে মন থেকে সম্মান করে না, যারা তার অধীনে আছে তারা কাজের ক্ষেত্রে বা চাকরি বাঁচাবার প্রয়োজনে তাকে সম্মান করায়, অর্থাৎ সেটা আর্টিফিশিয়াল সম্মান। তো একজন মানুষ আপনাকে মন থেকে সম্মান করে না অথচ বাইরে দিয়ে ভদ্রতার খাতিরে বা কাজের খাতিরে বা চাকরি বাঁচাবার প্রয়োজনে সম্মান করার অভিনয় করে, এটা কিন্তু এক কথায় আপনার জন্য সম্মানজনক নয়, এটা আপনার জন্য অসম্মানজনক। আবার ধরুন যে আপনার যারা কলিগ আছে বা আপনি যেখানে কাজ করেন তারা প্রত্যেকে জানে যে আপনি আপনার কলিগদের ব্যাপারে বা যারা আপনার পরিচিত আছে তাদের ব্যাপারে বসের কাছে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নেতিবাচক সমালোচনা করেন বা নেগেটিভ সমালোচনা করেন, তাহলে সেক্ষেত্রেও সেটা আপনার পার্সোনালিটির জন্য ভালো নয়। আপনাকে সবাই জটিল কুটিল বা কূটবুদ্ধির মানুষ হিসেবে চিনবে, আপনাকে সম্মান করবে না। আপনার বিরুদ্ধে কেউ নেতিবাচক সমালোচনা করতে পারে বা আপনার বিরুদ্ধে বসের কাছে নালিশ করতে পারে, তো সেক্ষেত্রে আপনি পজিটিভ থাকবেন, আপনি কোনো প্রতিক্রিয়া করতে যাবেন না, আপনি আপনার যে নির্দিষ্ট দায়িত্ব আছে সেটা সঠিকভাবে পালন করে যাবেন। তো যিনি আপনার বিরুদ্ধে নালিশ করছেন তিনি দেখবেন এক সময় হেরে যাবেন এবং তিনি বসের কাছে অপ্রিয় হয়ে যাবেন। আমার খুব ভালো করে মনে আছে, আমি একবার আমার এক কলিগের বিরুদ্ধে কিছু কথা বলতে চেয়েছিলাম আমার বসের কাছে। তো আমি যখন আমার বসের সামনে উপস্থিত হলাম তখন আমি ওনাকে বলেছিলাম যে আমার কিছু কথা বলার আছে, কথাগুলো একজনের বিরুদ্ধে যাবে, তো আমি চাইছি যে কথাগুলো আমি ওনার সামনেই আপনাকে বলবো। তো বস তখন বুঝে গেলেন যে এই লোক যা বলবে তার কথায় সত্যতা আছে এবং এই লোক অন্যের আড়ালে সমালোচনা করে না, এটা একটা পজিটিভ চিন্তা, একটা পজিটিভ ইমপ্রেশন। তখন বস আমার ওই কলিগকে ঢাকালেন এবং ওই কলিগের উপস্থিতিতে আমি কথাগুলো বললাম, তখন কলিগের বলার কিছুই ছিল না। অথচ আমি যদি কলিগের আড়ালে বসের কাছে এটা বলতাম, বস চিন্তা করতেন যে হয়তোবা কথাগুলো সত্যি নয়, অথবা বস যখন আমার আড়ালে কলিগকে জিজ্ঞেস করতেন ওই কলিগ তখন অস্বীকার করতেন। তো তাতে দুই দিক থেকেই সমস্যা ছিল। প্রথমত বসের কাছে আমি একজন সমালোচনাকারী মানুষ হিসেবে প্রমাণিত হতাম, দ্বিতীয়ত ওই কলিগকে যখন বস জিজ্ঞেস করতেন তখন বস আমাকে মিথ্যেবাদী হিসেবে জানতেন। তো পক্ষান্তরে সেটা আমারই বিরুদ্ধে যেত এবং আমার পার্সোনালিটিকে হ্যাম্পার করত। কিন্তু যেহেতু আমি আমার কলিগের সামনে ওই কথাগুলো বসের কাছে বলেছি, তখন বস নিজেও বুঝতে পেরেছেন যে এই ভদ্রলোক একটা শক্তিশালী পার্সোনালিটি হোল্ড করে। তো যাই হোক, তো এভাবে আমরা সবসময় খেয়াল রাখবো যে আমাদের আহ চাল চলন, কথাবার্তা, আচার আচরণ এগুলো যেন একটু বিশেষ হয়, এগুলো যেন একটু উঁচু মানের হয়, অর্থাৎ
পার্সন যদি উঁচু না হয়, পার্সোনালিটি যদি উঁচু না হয়, তাহলে পদ কিভাবে উঁচু হয় এটা আমি ঠিক বুঝি না, আমার মাথায় ঠিক এটা ঢোকে না। আমি মনে করি পার্সনকে উঁচু হতে হবে, পার্সোনালিটি উঁচু হতে হবে। পার্সন এবং পার্সোনালিটি যখন উঁচু হবে, বড় হবে, প্রথম সারির হবে, পদ তখন স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক্যালি সেটা বড় হয়ে যাবে। আপনার পার্সোনালিটি ছোট, আপনি পার্সন ছোট, অথচ পদটা চাইছেন বড়, এটা একটু কন্ট্রাডিক্টরি বা বিপরীতমুখী চিন্তা ভাবনা হয়ে যায়। সুতরাং অনুরোধ করব, যারা প্রথম সারির মার্চেন্ডাইজার হতে চান তাদের পার্সোনালিটিটা যেন উঁচু হয়। আপনার কথা, কাজ, আচরণ কোনো কিছুতে যেন মানুষ মনে কষ্ট না পায়, বা কোনো কারণে যেন আপনার কলিগদের কাছে আপনার জনপ্রিয়তা নষ্ট না হয়ে যায়। সবাই যেন মনে করে মিস্টার অমুক একজন মানুষ, মিস্টার অমুক ইজ এ পার্সন উইথ আ গ্রেট পার্সোনালিটি। এরকম যখন চিন্তা করবে, আপনার অন্যান্য দিক যখন ঠিক থাকবে, তখন আপনি অবশ্যই বড় পদের অধিকারী হবেন, অর্থাৎ আপনি প্রথম সারির অ্যাপারেল মার্চেন্ডাইজার হবেন। আমরা যে নির্দিষ্ট বিষয়টা নিয়ে কথা বলছি, অবশ্য এই পার্সোনালিটির যে আলোচনাটা, এটা শুধু অ্যাপারেল মার্চেন্ডাইজিং এর ক্ষেত্রে নয়, যে কোনো কাজের ক্ষেত্রে এটা প্রযোজ্য, অ্যাপ্লিকেবল। শুধু কাজ নয়, আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে একজন পার্সনের উঁচু বা বিশেষ পার্সোনালিটি থাকা উচিত বলে আমি মনে করি। যাই হোক, আমি নিজেও একজন ক্ষুদ্র জ্ঞানের মানুষ। আমি যেগুলো কথা বললাম সেটা একান্তই আমার ব্যক্তিগত থট বা ব্যক্তিগত চিন্তা। যদি আপনাদের ভালো লাগে, যদি আপনারা আমার সাথে একমত হন, তাহলে আমার এই কথাগুলোকে মানার চেষ্টা করবেন, এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এটা আশা করি ভালো ফলদায়ক হবে। আর যদি আমার কথাগুলো ভালো না লাগে, আপনারা যদি আমার সাথে একমত না হন, তাহলে এগুলো পালন করার কোনো দরকার নেই, এবং সেই ক্ষেত্রে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আর বিশেষ করে আমি ক্ষমা চাইছি আরো একটা কারণে, যে আমার এই টোটাল আলোচনায় যদি আমার কোনো কথা আপনাদের মনে কষ্ট দিয়ে থাকে, তাহলে সেটা একান্তই অনিচ্ছাকৃত। কাউকে কষ্ট দেবার জন্য বা কাউকে ছোট করার জন্য আমি কথা বলিনি। যদি সেটা হয়ে যায়, তাহলে আমি ক্ষমা চাইছি, দয়া করে ক্ষমা করে দেবেন। আর হাউ টু বিকাম আ ক্লাস অন অ্যাপারেল মার্চেন্ডাইজার এর দ্বিতীয় পার্টের আলোচনা আজকে এখানেই শেষ করছি। এর পরের পার্টে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।